কংগ্রেসের যেই একটা অনুগত বিরোধী দল তৈরি করার জন্য তারা এটা করলো। অ্যালান অক্টোবিয়াম হিউমের কথা বললাম। তার মানে কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছে অ্যালান অক্টোবিয়াম হিউম। আর ভারতের এইটার পিছনে যে ছিল সে ছিল বড়লাট ডাফরিন। ডাফরিনের সমর্থনে এই ভারতীয় জাতীয় কংগ্রেস একটা অনুগত বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির মধ্যে তৈরি করার জন্য তারা একটা চেষ্টা করলো, এবং সেই চেষ্টায় সফল হইল, তা ভারতীয় জাতীয় কংগ্রেস দল প্রতিষ্ঠা হইল। তো দেখেন, ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সালে অ্যালান অক্টোবিয়ান হিউম উমেশ চন্দ্র ব্যানার্জিকে সহ প্রতিষ্ঠাতা করে। তাহলে দেখেন, ভালো করে বুঝেন যে অ্যালান অক্টোবিয়ান হিউম হচ্ছে প্রতিষ্ঠাতা এবং প্রথম সাধারণ সম্পাদক। তাহলে প্রথম প্রথম জেনারেল সেক্রেটারি এবং আরেকটা হচ্ছে কি প্রতিষ্ঠাতা। তার মানে প্রতিষ্ঠাতা ও প্রথম সাধারণ সম্পাদক ছিল অ্যালান অক্টোবিয়ান হিউম। এটার পিছনে ছিল বড়লাট ডাফরিন একটা অনুগত বিরোধী দল হিসেবে। আর এটার সহ প্রতিষ্ঠা ছিল উমেশ চন্দ্র ব্যানার্জি। তার নাম হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি, তাকে করা হয় সভাপতি। তো ভারতীয় সে। তো উমেশ চন্দ্র ব্যানার্জি হচ্ছে কংগ্রেসের প্রথম সভাপতি, আর অ্যালান অক্টোবিয়ান হিউম হচ্ছে প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তাদের প্রথম যে সম্মেলনটা হয় সেটা হচ্ছে 28 ডিসেম্বর 1885 সাল। 28 ডিসেম্বর 1885 সালে কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। তো ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যালান অক্টোবিয়ান হিউম। প্রথম সভাপতি হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। আর ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল ও ভারত স্বাধীনের নেতৃত্ব দেন এই ভারতীয় কংগ্রেস। এখন এটা অনুগত বিরোধী দল হিসেবে তৈরি করা হইলো। ওরা কিন্তু জনগণের কথায় বা জনগণের কাতারে ফিরে আসছে এবং তারা রাজনৈতিক দল এবং ভারত স্বাধীনের নেতৃত্ব দিচ্ছে। তো এখানে দেখেন, এই যে একটা ছবি দেখা যাচ্ছে কংগ্রেসের ওই সময়ের, দেখেন সব শিক্ষিত লোক, তাই না? কোনো ছাসা ভুষা নাই। এই যে দেখেন, এই একজন ফ্যান করে কি একটা পোজ দিছে হিরো আলমের মতো, ঠিক আছে, একদম মারাত্মক। আইসে স্লাইড চেঞ্জ হয় নাই। এই যে দেখেন, এইটা হলো কংগ্রেসের প্রতিষ্ঠাতা। এই যে এখানে হচ্ছে কংগ্রেসের ওই যে সময় প্রতিষ্ঠা করছে ওই সময়কার ছবি। তো দেখেন, এই যে এরা সবাই মিলে এটা প্রতিষ্ঠা করছে আরই। তো দেখেন সবগুলা কিন্তু সম্ভ্রান্ত, তাই না? সবাই কি জামা কাপড় আলখাল্লা পরে টরে, কোট টোট পরে টরে বিভিন্ন অ্যাঙ্গেলে তারা পোজ দিতেছে। এই একজন একজন হিরো আলমের মতো একদম প্যান্ট প্যান্ট এবং শু হাঁকে এসে পড়ছে। তার মানে বোঝা গেল ভারতীয় জাতীয় কংগ্রেস এটা ছিল ইংরেজি শিক্ষায় শিক্ষিত যারা, ওদের যেই অধিকার এবং এবং ভারতের যে ব্রিটিশ শাসনের অনুগত একটা শ্রেণী শুরুতে তৈরি হয়েছিল। তার মানে এরা সবাই ছিল ইংরেজি শিক্ষায় শিক্ষিত এবং ভারতের যে ব্রিটিশ শাসনের অনুগত একটা শ্রেণী, মানে অনুগত বিরোধী দল হিসেবে তারা শুরুতে ছিল। কিন্তু পরবর্তীতে তারাই আবার স্বাধীনতা সংগ্রামের আন্দোলন করে। জনগণ প্রথমে তাদের প্রতি আস্থা রাখে নাই, কিন্তু পরবর্তীতে তাদের প্রতি আস্থা রাখছে। কংগ্রেসের প্রথম সম্মেলন হয়েছে বোম্বে শহরে, ভারতের 28 ডিসেম্বর 1885। সভাপতি হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি, প্রথম সভাপতি। আর প্রথম সাধারণ সম্পাদক হচ্ছে অ্যালেন অক্টোবিয়ান হিউম, সে আবার প্রতিষ্ঠাতাও অ্যালেন অক্টোবিয়ান হিউম। এটার পিছনে ছিল বড়লাট ডাফরিন। আর এটার তৈরি হয়েছিল কিভাবে? ইলবার্ট আইনের বিরোধিতা করে অ্যাংলো ইন্ডিয়ানরা যখন প্রতিবাদ করে, তখন ভারতীয় জাতীয়তাবাদের নেতাদের উদ্যোগে, যারা ভারতীয় জাতীয়তাবাদ বিকাশ করতে চাইছিল, তাদের উদ্যোগে এটা তৈরি করা হয়। এটার পিছনে বড়লাট ডাফরিন ছিল। খুব গুরুত্বপূর্ণ কংগ্রেস সম্বন্ধে। আর দ্বিতীয় সম্মেলন হয় কলকাতা 1886 সালে, তার পরের বছরই। ওই সময়ের কলকাতার একজন হাই প্রোফাইল একজন নেতা, যার নাম হচ্ছে
সুরেশচন্দ্র সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তাহলে কলকাতার নেতা সুরেন্দ্রনাথ ব্যানার্জি, উনি আবার কংগ্রেসে যোগ দেয়। এটা আসতেও পারে, নাও আসতে পারে। তো দেখেন এখানে কার্জন সাহেবকে দেখা যাচ্ছে। প্রথম সম্মেলন 28 অক্টোবর 1885 সালে বোম্বে শহরে। প্রথম সম্মেলনের সভাপতি হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি। কার্জন সাহেবকে দেখতেছেন? জি ভাই, দেখতেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার কার্জন সাহেব, ওনার শাসন আমলকে বলা হয় ব্রিটিশ হ্যাঁ, ওনার শাসন আমলকে বলা হয় ব্রিটিশ আমলের স্বর্ণযুগ। তাহলে ব্রিটিশ আমলের স্বর্ণযুগ হচ্ছে লর্ড কার্জন। এই যে দেখেন যে সে একটা কোট পরছে, এটাও কিন্তু ওই স্বর্ণের মতো, তাই না? এই যে দেখেন এখানে স্বর্ণের মতো, যার একটু বিভিন্ন আকৃতির, স্বর্ণযুগ মনে রাখবেন। তো লর্ড কার্জনের শাসন আমলটাকে বলা হয় ব্রিটিশ শাসন আমলের স্বর্ণযুগ। সে খুব ভালো ভালো কাজ করছে মনে হয়। তো লর্ড কার্জন কি করলো, সে কখন গভর্নর হয়েছে তারিখটা দরকার নাই, তারপর মনে রাখতে পারে 1899। উনি 1903 সালে ব্রিটিশ পার্লামেন্টে, ভালো করে বুঝেন, 1903 সালে এই লর্ড কার্জন ব্রিটিশ পার্লামেন্টে বঙ্গভঙ্গের প্রস্তাব দেয়। আমরা গুরুত্বপূর্ণ একটা জায়গায় চলে আসছি। 1903 সালে ব্রিটিশ পার্লামেন্টে বঙ্গভঙ্গের প্রস্তাব দেয় এবং উনি একটা ইউনিভার্সিটি অ্যাক্ট পাশ করেন। লর্ড কার্জন ইউনিভার্সিটি অ্যাক্ট। ভাই, আগের পেজে কি কংগ্রেস ছিল? আমার লাইনটা কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ, কংগ্রেস ছিল। ইউনিভার্সিটি অ্যাক্ট পাশ করছে উনি, আর বঙ্গভঙ্গের প্রস্তাব দেন 1903 সালে ব্রিটিশ পার্লামেন্টে। এখন লর্ড কার্জন, তাই না? কার্জন মানে কি? কাটা, মানে কাইটা দেওয়া। তাহলে এখন সে কি করছে? বাংলার মাঝখান দিয়ে কাইটা দিছে। মনে রাখবেন, লর্ড কার্জন মানে কাইটা দেওয়া। কার্জনের সাথে করাতের একটা মিল আছে। কার্জন, কাইটা দেওয়া, করাত। তাহলে এখন এই কার্জন সাহেব সে 1905 সালে বঙ্গভঙ্গ করে দিবে। তো তার আগে দেখেন যে কার্জন হল প্রতিষ্ঠা করছে। এই যে ডাবির যে কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞান ভবন, সেটাই হচ্ছে কার্জন হল প্রতিষ্ঠা করছে 1904 সালে। ভবনটি তৈরিতে অর্থায়ন করছে ভাওয়ালের রাজকুমার। তাহলে ভাওয়ালের রাজকুমার টাকা পয়সা দিছে, কিন্তু নাম হয়েছে লর্ড কার্জনের নামে। কি এক বিপদ আপদ, তাই না? কার্জন হল প্রতিষ্ঠা করছে 1904 সালে 19 ফেব্রুয়ারি। দরকার নাই 1904 সালে মনে রাখলেই হবে, বা 19 ফেব্রুয়ারি মনে রাখাও যায়, কারণ এটা গুরুত্বপূর্ণ একটা সাল। কার্জন হল তো সবাই জানে। তো 1904 সালে 19 ফেব্রুয়ারি, 19 আর 19 মিল আছে, ভাষার মাসে ফেব্রুয়ারিতে। আর একটু এইভাবে লিঙ্ক করিয়েন যে কার্জন হলের সামনে এগুলা থেকে ভাষা আন্দোলন শুরু হয়েছে। ভাষার মাসে তার উদ্বোধন হয়েছিল 19 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসের কথা মনে রাখবেন। আর কত সালে? 1904 সাল। 1904 সাল আর হচ্ছে 9 ফেব্রুয়ারি। আর তার এক বছর আগে 1903 সালে সে ব্রিটিশ পার্লামেন্টে বঙ্গভঙ্গের প্রস্তাব দেয়। আচ্ছা, ভাই, স্লাইড পরিবর্তন না হয় না? স্লাইড পরিবর্তন করি নাই, লর্ড কার্জনই এখনো আছে। তো ভবনটা তৈরি করতে অর্থায়ন করছে ভাওয়ালের রাজকুমার। 1911 সাল থেকে 1921 সাল পর্যন্ত, 1911 সাল থেকে 1921 সাল পর্যন্ত ঢাকা কলেজের পাঠাগার হিসেবে লর্ড কার্জন হলটা ব্যবহৃত হইত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হওয়ার আগে 1911 থেকে 1921 সাল পর্যন্ত এই কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, ঢাকা কলেজ তার পাশেই ঢাকা কলেজের লাইব্রেরি হিসেবে ব্যবহার হতো। ভাই, হ্যাঁ কার্জন হল, শহীদুল্লাহ হল, সুফিয়া কামাল হল, এগুলো সব এই পুরাটা এরিয়া হচ্ছে ঢাকা কলেজের ছিল। আচ্ছা, তো পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হওয়ার পরে নিয়ে এগুলো গেছেন। ছেড়ে দিছে আচ্ছা, আর কি। কার্জন হল প্রতিষ্ঠা করেন 1904 সাল। ভবনটি তৈরি করতে অর্থায়ন করেন ভাওয়ালের রাজকুমার। আচ্ছা, তো এরপরে আমাদের বঙ্গভঙ্গ থেকে দেশ বিভাগ পর্যন্ত আমরা পড়ি। 1905 থেকে 1947 সাল
এই সালটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। বিসিএস এর যে রিটেন বা বাংলাদেশের জাতির ইতিহাসের যেই কালটাকে আপনি বেশি পড়বেন, ডিটেলস পড়বেন, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ থেকে শুরু করে স্বাধীনতা পর্যন্ত। এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখান থেকে রিটেনের প্রশ্ন আসে, ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকে আসে। এখন আমরা দেখব 1905 সালে কত অক্টোবর? 16ই অক্টোবর। 1905 সালের খুব গুরুত্বপূর্ণ। নিজের জন্ম তারিখ ভুলে গেলে ওই সাল ভুলা যাবে না। 1905 সালের 16ই অক্টোবর ভারতের তৎকালীন বড়লাট কার্জন, বড়লাট মানে হচ্ছে ভাইসরয়, রানীর প্রতিনিধি, কার্জন বাংলা প্রেসিডেন্সিকে দুই ভাগে বিভক্ত করে। ইতিহাসে এটি বঙ্গভঙ্গ নামে পরিচিত। তাহলে 1905 সালে 16ই অক্টোবর তৎকালীন বড়লাট এই বঙ্গভঙ্গটা করে। কার্জন, বড়লাট লর্ড কার্জন মানে কেটে ফেলা কার্জন। বঙ্গভঙ্গের পক্ষে ছিল মুসলিমরা, বিপক্ষে ছিল হিন্দুরা। তো বঙ্গভঙ্গের পক্ষে মুসলিমরা কেন ছিল? কারণ পূর্ববঙ্গ ছিল মুসলিম প্রধান, আমাদের বাংলাদেশটা মুসলিম প্রধান একটা প্রদেশ বা মুসলিম প্রধান একটা অঞ্চল, কিন্তু যত উন্নয়ন সব হইতো কলকাতায়। এই অঞ্চলে মানুষ শুধু কেবল চাষাবাদ করত, এটা সেটা বানাইতো, কিন্তু শিক্ষা দীক্ষায় অগ্রগতি তাদের ছিল না। তো এখন কোনো উন্নয়ন এখানে হইতো না। তখন এবার মুসলিমরা এই বঙ্গভঙ্গতে খুশি হয়েছে, কারণ হচ্ছে যখন এখানে পূর্ববঙ্গ ও আসাম, এখানে বলা আছে পূর্ববঙ্গ, আসাম এবং ত্রিপুরা, এই এই অঞ্চলটা, এই অঞ্চলে, এবং এই যে মালদাহ, তবে মালদাহর সাথে ইয়াটা বাদ যাবে, দার্জিলিংটা বাদ, এই পুরো অংশটা মিলে আপনার পূর্ববঙ্গ আসাম হিসেবে ভাগ করলো। মানে একটা অংশ, আরেকটা হচ্ছে পশ্চিমবঙ্গ সহকারে পশ্চিমবঙ্গ, বা ওটাকে বাংলা প্রদেশ বলতো, বাংলা প্রদেশ। আর আমাদের এটা হলো পূর্ববঙ্গ আসাম। তো এই দুটা ভাগে ভাগ করে দিয়েছে লর্ড কার্জন। এটার বিপক্ষে হিন্দুরা ছিল কেন? এই যে পশ্চিম বাংলায় যারা ছিল, এই যে এই হিন্দুরা, এদের জমিদারি ছিল আবার আপনার পূর্ব বাংলায়। তাহলে পশ্চিম বাংলার হিন্দুদের জমিদারি ছিল কোথায়? পূর্ব বাংলায়। এখন ওরা কথা হচ্ছে যে হিন্দুরা চিন্তা করলো, এখন আমাদের জমি যদি এখানে থাকে, আমাদের জমিদারি নিয়ে ঝামেলা হবে। আর ব্রিটিশ, এই একটা প্রেক্ষাপট যে হিন্দুরা এটা বিরোধিতা করার কারণ। আবার কিছু প্রগতিশীল হিন্দু মুসলিম, ওরা এটা বিরোধিতা করলো কেন? কারণ হচ্ছে ব্রিটিশদের একটা বহুল প্রচলিত একটা রুলস আছে, ডিভাইড ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড অ্যান্ড রুল, যেটা মানে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, মানে ভাগ করো শাসন করো। তাহলে ওদের নীতি হচ্ছে বিভেদ ও শাসন নীতি। মানে তোমরা হিন্দু মুসলিম বলা হয়, এই বঙ্গভঙ্গের আগে হিন্দু মুসলিম দাঙ্গা লাগে নাই, কিন্তু বঙ্গভঙ্গের পরেই হিন্দু মুসলিম মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে। ব্রিটিশরা যখন দেখলো যে এদেরকে এই উপমহাদেশকে শাসন করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে, তখন তারা ধর্মকে ব্যবহার করা শুরু করলো, হিন্দু মুসলিম দাঙ্গা টাঙ্গা লাগানোর একটা চেষ্টা করলো। তো ইতিহাসে এই পর্যন্ত যত হিন্দু মুসলিম দাঙ্গা লাগছে, এগুলা সবগুলা উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিক অপশক্তি যারা আছে, ওরাই হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করতো। কিন্তু আমাদের এই ব্যবুদ জাতি, বাঙালি জাতি, হিন্দু মুসলিম দুইটাই হলো গাদা, এই দুইটা এগুলো বোঝে না। এখন একটু আস্তে আস্তে একটু পরিবর্তন হচ্ছে, মানুষ একটু ইতিহাস পড়ে, একটু চালাক হইতেছে। তো ওই সময় পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশ এবং হিন্দু মুসলিম যারাই প্রগতিশীল, যারা, ওরা চিন্তা করলো যে এটা তো ব্রিটিশদের একটা কৌশল। ওরা বাংলা প্রেসিডেন্সিটাকে ভাগ করে দিল 1905 সালের 16ই অক্টোবর। এই ভাগ করার মাধ্যমে ওরা তো আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করে দিছে। এখন আমরা দুইটা জাতি যদি নিজেদের মধ্যে বিভেদে জড়াই, তাহলে তো ব্রিটিশদেরকে এখান থেকে তাড়ানো যাবে না। এই একটা লজিক। যদি ব্রিটিশদেরকে তাড়ানো যাবে না যদি আমরা দুজনে লড়াই করি, এইটা ছিল একটা লজিক বঙ্গভঙ্গের বিরোধিতা করার জন্য। হিন্দু এবং মুসলিম উভয়ের কিছু প্রগতিশীল, সব হিন্দুরা আবার বঙ্গভঙ্গের বিপক্ষে ছিল না। সব হিন্দুরা যে বঙ্গভঙ্গের, সরি, সব হিন্দুরা যে মানে সব মুসলিমরা, সব হিন্দুরা তো বঙ্গভঙ্গের বিপক্ষে ছিল, এটা হলো সোজা কথা। আবার
কিন্তু সব মুসলিমরা আবার বঙ্গভঙ্গের পক্ষে ছিল না। কিছু মুসলিমরা বঙ্গভঙ্গের বিপক্ষেও ছিল। তাদের যুক্তিটা হচ্ছে এটা, যে হিন্দু মুসলিম বিভেদ তৈরি করে দিয়ে ব্রিটিশরা তো এখানে শত শত বছর ধরে থাকবে, তাহলে আমরা ওদেরকে এই ভারতবর্ষ থেকে কিভাবে দৌড়াবো যদি দুইটা জাতি নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করি। তো এই জন্য বঙ্গভঙ্গের বিপক্ষে কিছু মুসলিমরাও যায়, তবে অধিকাংশ মুসলমানরা এটার পক্ষে ছিল, কারণ বাংলা প্রেসিডেন্সি, এই যে পূর্ব বাংলা এবং আসাম প্রদেশ নিয়ে যেই অঞ্চলটা, এই অঞ্চলটার রাজধানী ছিল ঢাকা। তো আমরা এবার একটু লর্ড কার্জন ও বঙ্গভঙ্গ তো বললাম, যে 1947 সালে বাংলা বিভক্তির পূর্বে 1905 সালেও প্রশাসনিক কার্যক্রমকে সহজ করার লক্ষ্যে পূর্ববঙ্গ ও পূর্ব ও পশ্চিম বাংলায় বিভক্তি তৈরি করা হয়। এটাই হচ্ছে বঙ্গভঙ্গ। তাহলে 47-এর আগে 1905 সালে প্রশাসনিক কাজকে সহজতর করতে, এটা বলছে কারা? ব্রিটিশরা, যে আমরা প্রশাসনিক কাজটা সহযোগিতা করার জন্য আমরা পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গকে আলাদা করে দিলাম, এটা ব্রিটিশরা বলছে। কিন্তু তাদের এইটার পিছনে একটা অপকৌশল ছিল, সেটা হচ্ছে বিভেদ ও শাসন নীতি, ডিভাইড অ্যান্ড রুল পলিসি। তো এই অনুসরণ করে 1905 সালে 16 অক্টোবর যখন লর্ড কার্জন বঙ্গভঙ্গকে মাঝখান দিয়ে কাইটে দিল, বাংলা প্রেসিডেন্সিকে দুই ভাগ করে দিল। একটা একটা হইল পূর্ব বাংলা ও আসাম, আর একটা হচ্ছে বাংলা প্রদেশ। আর এটার পক্ষে ছিল মুসলমানরা, বঙ্গভঙ্গের বিপক্ষে ছিল হিন্দুরা। তো পূর্ব বাংলা এবং আসামের যে অঞ্চলগুলো, সেটা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালদাহ, মানে দার্জিলিং বাদে, মানে দেখছেন বিশাল একটা দেশ। আমরা এই পুরাটাই বাংলাদেশ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা পারি নাই। আমাদের পাকিস্তানিরা এবং কলকাতার মানুষ যারা আছে, এরা সবাই মিলে একটা ফাজলামি শুরু করছে, যাকে এটা নিয়ে আমরা ডিটেলস ইতিহাস বলবো। ইতিহাস এখানে খুব বিস্তারিত ব্যাখ্যা সামনের দিকে আসবে, অনেক কিছু নতুন করে শুনবেন, নতুন করে চিন্তা করার স্কোপ তৈরি হবে। পূর্ব বাংলা ও আসাম প্রদেশ, এটার রাজধানী ছিল ঢাকা। এখন পূর্ব বাংলা ও আসাম প্রদেশ মানে আমাদের এই বাংলা অঞ্চলের পূর্ব বাংলার প্রথম লেফটেন্যান্ট মানে গভর্নর, প্রথম লেফটেন্যান্ট গভর্নর মানে প্রথম গভর্নর যে ছিল, তার নাম হচ্ছে ব্যামফিল্ড ফুলার। ব্যামফিল্ড ফুলার, একটু মনে রাখতে হবে, ব্যামফিল্ড ফুলার। হ্যাঁ, তো এখন সে গাল ফুলে বসে থাকতো। হ্যাঁ, স্লাইড চেঞ্জ করি না এখনো। তো পূর্ব বাংলার রাজধানী ছিল ঢাকা, আর গভর্নর ছিল ব্যামফিল্ড ফুলার। তো ব্যামফিল্ড ফুলার সে বাংলাদেশে আসলো, আসে দেখে হায় হায় ঢাকার রাস্তাঘাট ঠিক নাই, আরে কলকাতায় তো ভালো ছিল। এই চিন্তা ভাবনা করে সে সারাদিন গাল ফুলে বসে থাকতো। এই জন্য এবার পূর্ব বাংলার মানুষের নাম দিছে ব্যামফিল্ড ফুলার। তার নাম ছিল ব্যামফিল্ড, পরে বলছে তুই তো গাল ফুলে বসে থাকোস, তোর নাম আজকের থেকে ব্যামফিল্ড ফুলার। তাহলে এখন দেখেন, বঙ্গভঙ্গ হওয়ার পরে পূর্ব বাংলা ও আসাম প্রদেশের রাজধানী ঢাকা ছিল, আর এখানে একটা গভর্নর পাঠানো হয়, সে সারাদিন গাল ফুলে বসে থাকতো। এই গাল ফুলে বসে থাকাতে তার নাম হয়ে গেছে ব্যামফিল্ড ফুলার, একটু মনে রাখবেন। এবার দেখেন বাংলা প্রদেশ মানে আমাদের কলকাতার দাদা বাবুরা, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, রাজধানী ছিল কলকাতা। এখন কলকাতা তো ওই সময় প্রচুর ডেভেলপ হয়েছে, ওই সময় যত ব্রিটিশরা সব উন্নয়ন কলকাতাকে করছে, দিল্লি এত উন্নত ছিল না। এবং ওই সময় কলকাতা ছিল ভারতের রাজধানী, জানেন এটা? দিল্লির আগে কলকাতা ভারতের রাজধানী ছিল ইংরেজ আমলে। তো কলকাতা খুব উন্নত হইলো। তো ওখানে একজন গভর্নর নিয়োগ দিল, তার নাম হলো অ্যান্ড্রু ফ্রেজার। এখন অ্যান্ড্রু ফ্রেজার ওখানে গেল, সে দেখো যে আয় হায় এখানে তো সবকিছুই শান্তি, হ্যাঁ এখানে তো সবকিছু ঠিকঠাক মতো চলতেছে, তার চেয়ে বরং আমি একটা কাজ করি, যে আমি এখন ফ্রিজের মতো ঠান্ডা হয়ে বসে থাকি এখানে, আমার তার মাথা গরম করার দরকার নেই। তো যেহেতু আপনার এই কলকাতার অবস্থা খুব ভালো, সবকিছু ঠিকঠাক মতো চলতেছে, তখন তার মাথা ছিল ফ্রিজের মতো ঠান্ডা। এই জন্য তার নাম মানুষ দিছে অ্যান্ড্রু ফ্রিজার, বুঝছেন? তাহলে কলকাতার নগরী খুব মজার ছিল, এই জন্য সেই ফ্রিজের মতো ঠান্ডা ছিল তার মাথা, কারণ গরম নাই, দেখে যে সবকিছুই ঠিকঠাক মতো চলতেছে, এই জন্য তার নাম দিছে অ্যান্ড্রু ফ্রিজার। আর আমাদের পূর্ব বাংলা বা আসাম
এই আসামের রাজধানী ছিল ঢাকা, ওই সময় ঢাকাতে দিল মাঝখান দিয়ে ধরেন শিয়াল কুত্তা দৌড় মারতো মাঝখান দিয়ে, রাস্তার মধ্যে দিয়ে ধরেন গুলশান বনানী এগুলোর মধ্যে দিয়ে কুত্তা দৌড়াইতো, শিয়াল ভিউ ভিউ করতো। এখন এগুলা দেখা ব্যামফিল্ড ফুলার গাল ফুলে বসে থাকতো। তো এই যে দুই বাংলায় দুই সমস্যা, একজন হলো ব্যামফিল্ড ফুলার গাল ফুলে বসে থাকতো আমাদের দেশে, আর কলকাতা দাদা বাবুদের তো উন্নয়ন বেশি হয়েছে, এই জন্য ওখানে সে ফ্রিজের মতো মাথা ঠান্ডা করে বা দিয়া ফ্রিজের থেকে শুধু পানি বার করতো আর খাইতো। সে খুব রাজত্বের মধ্যে ছিল, তার নাম হচ্ছে হ্যান্ডু ফ্রেজার। আচ্ছা, একটু এইভাবে ইতিহাস এইভাবে একটু মজা টজা করে মনে রাখতে হবে, এছাড়া উপায় নেই। এত ইনফরমেশন মনে রাখা খুবই কষ্টকর। আচ্ছা বলেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আসবে পরে, আগে বলেন ঢাকা পৌরসভা গঠন করছে কে বলেন তো, দেখি মনে টনে আছে কিনা। খুব কিউট একটা নাম ছিল, এবং আমি এইটাকে খুব একটু অন্যভাবে বলছিলাম মজা করে, বলেন তো কারো মনে আছে? ঢাকা পৌরসভা গঠন করছে কোন লর্ড? জন লরেন্স, বাইরে লেখা আছে কালকে করে। হ্যাঁ, জন লরেন্স। ওই যে জন হ্যাঁ, ওই যে আমরা বললাম না যে লরেন্স। কলকাতার দাদা বাবুরা তো চা কফি খাওয়াইয়া লর্ড ক্যানিং এর বলছে, লর্ড ক্যানিং এর চা কফি খাওয়াইয়া কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে ফেলছে। এখন আমাদের এখানে তো সে বিশ্ববিদ্যালয় দিবে না, ওই যে তোরা মূর্খ বেটা, তোরা কি করবি, ঠিক আছে, তোরা এখন এই জন্য সে বিশ্ববিদ্যালয় দেয় নাই। পরে আমাদের এদিকে একজন ছিল, পরবর্তী একজন মানে লর্ড আসলো, তার নাম হচ্ছে স্যার জন লরেন্স। এখন লরেন্স সাহেব যখন বাংলা প্রদেশে আসলো, তখন তাকে সবাই মিলে আমরা ওই যে 1 টাকা দামের সাইরেনিক চকলেট খাওয়াই দিয়ে বললেন যে ভাই আর দেওয়ার মতো সামর্থ্য নাই, যতটুকু যা ভালোবাসা আছে দিয়ে দিলাম, ঠিক আছে, এখন আপনি একটু পৌরসভা তৈরি করে দেন। তখন এই লরেন্স আমাদেরকে পৌরসভা তৈরি করে দিল, তাকে আমরা লজেন্স খাওয়াইছি। আর লর্ড ক্যানিংকে ওই যে ঘুমাইতে তো বসে বসে, এই জন্য তাকে এখানে কলকাতার দাদা বাবুরা শুধু চা আর কফি খাওয়াইছে, শুধু চা আর কফির উপরে রাখছে, সে খুশি হয়ে এখানে কলকাতা বিশ্ববিদ্যালয় বানিয়ে দিচ্ছে। দেখেন, আর আমরা লরেন্স খাওয়ায়, লরেন্সকে আমরা লজেন্স খাওয়ায় ঢাকা পুরসভা পাইছি। তো গেল এটা। এরপর হ্যাঁ বলেন। নাতানিয়েল কার্জন দুইটা প্রদেশ করছে, প্রদেশের নাম কি দিছিল জানি? একটা হলো পূর্ব বাংলা ও আসাম, পূর্ব বাংলা ও আসাম, বুঝছেন, পূর্ব জি বাংলা ও জি আসাম। বুঝছি। আর আরেকটা হচ্ছে বাংলা প্রদেশ, বাংলা প্রদেশ, বাংলা প্রদেশ, আর একটা পূর্ব জি বাংলা ভাই ও ঠিক। আসাম। বুঝছেন, এই যে যেটা লাল কালার দেখতেছেন, এটা হলো বাংলা প্রদেশ, ওই কলকাতার দাদা বাবুরা আর কি, ওদের গভর্নর ছিল ফ্রেজার, অ্যান্ড্রু ফ্রেজার। ওই যে ফ্রিজের পানি খাইতো খুব ঠান্ডা, কারণ কলকাতা তো খুব উন্নত, ওদের সমস্যা নাই, ওদের ওখানে ফ্রিজ ট্রিজ ছিল, খাইতেছে ঠান্ডা পানি খাইছে। আর আমাদের বাংলাতে হইলে শিয়াল, শিয়াল কুত্তা দৌড় মারতো হইলো ঢাকা পৌরসভার মধ্যে দিয়ে, যেটা লরেন্স বানাই দিছে। তা এখন এই জন্য ব্যামফিল্ড ফুলার সে গাল ফুলে বসে থাকতো সারাদিন, যে এরা কোন জায়গায় ফাটাইলো এখানে শিয়াল দৌড় মারে রাস্তার মধ্যে দিয়ে। তো এখন আমরা 1905 সালে বঙ্গভঙ্গ, 1905 সালে 16 অক্টোবর লর্ড কার্জন বাংলা প্রেসিডেন্সিকে দুইটা ভাগ করে, এগুলো তো বললাম। এবার হলো পূর্ব বাংলা ও আসাম, এগুলো বলে দিছি। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য চট্টগ্রাম, মালদহ, দার্জিলিং বাদে, এগুলো পূর্ব বাংলা ও আসাম, ওই যে উপরের অংশ। আর এটা হলো বাংলা প্রদেশ, বুঝছেন, বাংলা প্রদেশ হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা। প্রথম লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে অ্যান্ড্রু ফ্রেজার, কলকাতার। আচ্ছা, এবার আমরা, এবার তো এখন ধরেন বাংলা প্রদেশ ভাগ হয়ে গেছে, এখন সবাই বলতেছে হায় হায়, হিন্দুরা তো খুব উত্তেজিত ব্রিটিশদের উপর, বাট তোরা কি কাম করলি, বাংলা প্রদেশ ভাগ করে দিছস, হ্যাঁ এখন আমাদের জমিদারি তো পূর্ব বাংলায়, এখন আমাদের কি অবস্থা হবে। তারা খুবই কষ্টের মধ্যে ছিল, তারা খুবই মনক্ষুণ্ণ হয়েছে তাদের। তো মনক্ষুণ্ণ হওয়ার পরে তারা বঙ্গ ভঙ্গ বিরোধী জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে। তাহলে বঙ্গভঙ্গ বিরোধী জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটান সর্বভারতীয় কংগ্রেস। বলতেছে হিন্দুরা বলতেছে না, এবং কংগ্রেসের মধ্যে কিন্তু কিছু কি ছিল, মুসলমান কিছু নেতাও ছিল, যারা বলতেছে এটা তো ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি, ধর্মকেন্দ্রিক একটা বিবাদ তৈরি করে দিছে। এমন বিবাদ যদি চলে তাহলে আমরা তো আর ইংরেজদেরকে আমরা আর কি দৌড়াইতে পারবো না এই দেশ থেকে, ওরা তো গাইরে বসবে, ওরা তো ভাইয়ে ভাইয়ে হিন্দু, হিন্দু মুসলিম
হ্যাঁ, পরস্পরের মধ্যে একটা সংঘাত বাজায় দিয়ে ওরা বিচার করবে। দেখেন না, এলাকায় এরকম অনেক মানুষ আছে, ভাই ভাই শাশুড়ি আর পুতের বউয়ের মধ্যে ঝামেলা বাজায় দেয়, বাজায় দিয়ে এবার দুই পাশ থেকে মানে কি কি বলে যে আমাদের দিকে বলে গাল ছাগে পান খায়, বুঝছেন? পান খায় আর বিচার করে। এরকম খবিশ অনেক আছে, যে শাশুড়ি এবং বউয়ের মধ্যে চলে আসে, ভাই ভাইয়ের মধ্যে চলে আসে, জাল আর জালের মধ্যে চলে আসে, ঠিক আছে, ভাইয়ের বউ ননদের মধ্যে আইসা তিরিক লাগাই দিয়ে একটা ঝামেলা বাজায় দেয়। তো এখানেও যে ব্রিটিশরা এই কাজ করতো, যে ওরা হিন্দু মুসলিম একটা ঝামেলা বাজায় দিয়ে ডিভাইডেড এন্ড রুল পলিসির মাধ্যমে এই দেশ শাসন করতে চাইছিল। তো এই জন্য হিন্দুরাও আবার অনেকগুলা কারণে, আবার যে তাদের জমিদারি আবার পূর্ব বাংলা উন্নত হয়ে যাবে, হ্যাঁ, এইসব চিন্তা ভাবনা করে হিংসা মিংসা অনেক কিছুই মাধ্যমে, পজিটিভ নেগেটিভ অনেকগুলা কারণেই তারা বঙ্গভঙ্গ বিরোধী জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটান। এই বঙ্গভঙ্গের ফলাফল কি হয়? তিনটা ফলাফল। একটা হচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা, মার একটারে একটা মাইরিয়া সহায় ফেলতেছে, বুঝছেন? এই হলো হিন্দু মুসলিম দাঙ্গা। আরেকটা হচ্ছে স্বদেশী আন্দোলন। সেটা হচ্ছে সবকিছু আমরা নিজের দেশের পণ্য ব্যবহার করব, এটাকে আবু বলে বয়কট আন্দোলন বলে। স্বদেশী আন্দোলন বা বয়কট আন্দোলন, সবকিছু আমরা নিজেরা ব্যবহার করব, ব্রিটিশদের কোনো কিছু আমরা ব্যবহার করব না, এটাই হলো স্বদেশী আন্দোলন বা এটাকে বয়কট আন্দোলন বলে। তবে এই আন্দোলনটা ব্যর্থ হয়েছে, ঠিক আছে, কারণ আমাদের দেশে কখনোই এই বয়কট আন্দোলন কখনোই সফল হয় না, কারণ আমাদের বিকল্প পণ্য খুব একটা নাই। এই জন্য আমাদেরকে বাধ্য হয়ে এই এই যে স্বদেশী আন্দোলন বা বয়কট আন্দোলন আমরা করতে পারি না। এবং আমাদের কিছু স্বার্থান্বেষী কিছু ব্যবসায়ী আছে যারা এটা শোনে না, ওদের মুনাফা যেখানে ওরা ওখান থেকে নিবে। এবং সর্বশেষ যেটা, মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। মুসলমানরা বুঝলো তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল এবং তাদের মুসলমানদের দাবি দাওয়া এগুলা পেশ করার জন্য কংগ্রেসের উপর আর ভরসা করা যাবে না। এই কংগ্রেসের মধ্যে হিন্দু মুসলিম সবাই ছিল। পরে মুসলমানরা ওখান থেকে একটা অংশ বের হয়ে এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করছে, যেটা পাকিস্তান আন্দোলনের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। তো এখানে বলেছে, খুব ভালো একটা প্রবাদ, একটু শোনেন। দ্য রোড টু হ্যাভেন ফিলস লাইক হেল। মানে হচ্ছে দ্য রোড টু হ্যাভেন, জান্নাতের রাস্তায় যাওয়ার সময় অনুভব হবে এটা কাটার মতো। মানে জান্নাতের রাস্তায় যখন আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, ধর্মকর্ম করবেন, সব কিছু থেকে নিজেকে ভিতরে করে রাখবেন, তখন সেই রাস্তাটা জাহান্নামের মতো মনে হবে। এই যে হেল, লাইক হেল, জাহান্নামের মতো মনে হবে। এই জন্যই বলে, আমাদের ইসলামে বলা আছে, মুমিনদের জন্য দুনিয়া হচ্ছে একটা জাহান্নাম, এক টুকরো জাহান্নাম হচ্ছে মুমিনদের জন্য। ঠিক একইভাবে দ্য রোড টু হ্যাভেন ফিল লাইক হিল। একইভাবে পড়াশোনা না কইরা, পড়াশোনা এই যে আমরা এখন পড়াশোনা করতেছি, আমি নষ্ট কথা বলতেছি, আপনারা না খায় না দিয়ে বসে আছেন, আমিও নাস্তা না করে বসে আছি। এই যে যে এটা হচ্ছে কি দ্য রোড টু হ্যাভেন, মানে এই কষ্টটা করলে আমরা একটা চাকরি পাবো, চাকরি পেয়ে কোনো রকম জীবনটা চলবে। এই যে এই পথটা হচ্ছে জাহান্নামের মতো। এই যে এখন আমাদের মধ্যে এই মুহূর্তে যেটা, এই যে আমি এখন ধরেন গত 2-3 দিন ধরে আমি ইউটিউবে ঢুকতেছি না, কারণ ইউটিউবে ঢুকলেই দেখি একের পর এক বিভিন্ন রাজনৈতিক ইস্যু আসে, টাইম চলে যায়। আমি দেখলাম যে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সারাদিন আমার এগুলার পিছনে চলে যায়, এবং এটা হিউজ একটা টাইম, ঠিক আছে। এই টাইমের জন্য আমি অনেক অনেক দিকে ব্যালেন্স করতে পারি না। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম ইউটিউবে মাগার ঢুকবো না, যত যা কিছুই হোক, ঠিক আছে। এবং ফেসবুকেও ঢুকতেছি না, প্রয়োজন ছাড়া আমি ঢুকতেছি না, ফেসবুক ইউটিউব দুইটাই ঢুকতেছি না। তাহলে এখন আমি বর্তমানে খবরও তো আমার দরকার। এখন আমার সামনে একটা প্রথম আলো পত্রিকা প্রতিদিন আসে, একটা ডেইলি স্টার আসে, ডেইলি স্টার সপ্তাহে একবার আসে, প্রথম আলো প্রতিদিন। তার মানে আমি দেশের অথেন্টিক নিউজ যেগুলা যেগুলা গুরুত্বপূর্ণ দরকার যেগুলো, ওগুলা কিন্তু আমি ঠিকই পাচ্ছি, কারণ আমার তো পত্রিকা আসতেছে। আর আমার দেখলাম ইউটিউব এবং ফেসবুকে যে খবরগুলো ঘুরে বেড়ায়, কখনোই চাকরি পরীক্ষা এগুলো আসবে না, এগুলা সব হইলো ফালতু একটা বিষয়। আমাদের মস্তিষ্কে একটা হরমোন আছে যেটার নাম হচ্ছে ডোপামিন। আপনি যখন ইউটিউবে দেখবেন যে শেখ হাসিনার নামে কেউ একটা গালি দিছে, আপনার কাছে ভালো লাগবে, ডোপামিন রিলিজ হবে। ইসরায়েল নিয়ে কিছু একটা দেখবেন, ইসরায়েলের হামাস মারা দিছে, ডোপামিন নিউজ মানে রিলিজ হবে। এটা হচ্ছে অসংখ্য ডোপামিন একের পর এক কি রিলিজ হচ্ছে, আর আপনি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছেন এবং আপনি ওখান থেকে বের হইতে পারতেছেন না।
তো এই জন্য দেখবেন যে ইউটিউবে ঢুকলে বের হওয়া যায় না, ফেসবুকে ঢুকলে বের হওয়া যায় না, একটা নেশার মতো, এটা সবার ক্ষেত্রেই। এই জন্য আপনার ডোপামিন রিলিজ যাতে না হয়, যেমন এখন আমার সারাদিনে কোনো ডোপামিন রিলিজ হচ্ছে না, কারণ আমি তো যাচ্ছি না, আমি ইউটিউবে যাচ্ছি না, ফেসবুকে যাচ্ছি না, কোনো মজার মজার কোনো কিছু দেখতেছি না। এই জন্য আমার যে হরমোনটা, যেটা এটা খুব কার্যকারী একটা হরমোন, এটা আমার এখানে স্টকে আছে, তার মানে এখন আমার জন্য অ্যাক্টিভ থাকা অনেক কষ্ট, অনেক ভালো হবে। কিন্তু এই যে এই কষ্টটা, এটা একটা জাহান্নামের মতো। কারণ ইউটিউব অনেক মজার একটা জিনিস, ফেসবুক আমার কাছে এখন খুব খারাপ লাগে, আরে ঢুকি না কেন। কিন্তু আমি ওই আপনার পি2 এর ওয়েবসাইটে ঢুকে যাই, ইউটিউবে না ঢুকে পি2 এর একটা ক্লাস প্লে করে দিই, একটা কাউট প্লে করে দিই, যাতে ওদিকে না যায়। কিন্তু এইটা একটা একটা যুদ্ধ, এই যে আমার যেটা এখন চলতেছে, এটা একটা যুদ্ধের মতো। এই জন্য বলছে দ্য রোড টু হ্যাভেন ফিলস লাইক হেল, জান্নাতের দিকে রাস্তাটা একটা জাহান্নামের কষ্টের মতো। এটা দেখেন যে সবাই, আপনি ইউটিউব ফেসবুক বাদ দিয়ে, সময় নষ্ট করেন বাদ দিয়ে পড়াশোনা করেন, দেখবেন জাহান্নামের মধ্যে আছেন আপনি, খুব খারাপ লাগবে। একদম এটা পসিবল, ঠিক আছে। কিন্তু দ্য রোড টু হিল, কিন্তু জাহান্নামে যাওয়ার রাস্তা ফিলস লাইক হ্যাভেন, মানে কি, একদম জাহান্নামে যাওয়ার রাস্তাটা জান্নাতের মতো লাগে। বলে যে পৃথিবীতে প্রত্যেকটা পাপ কাজের খুব সুন্দর একটা মজা আছে, সাথে সাথে মজাটা পাওয়া যায়। পৃথিবীতে প্রত্যেকটা পাপ কাজের যেই বেনিফিটটা, যে মজাটা, এটা সাথে সাথে হয়, এবং এটা একদম অমৃত, জান্নাতের মতো। যেমন পৃথিবীটা নেতানিয়াহু বলেন, বাইডেন বলেন, ওদের জন্য জান্নাতের মতো, আর মানুষ মাইরে ফাড়াই বলতেছে, ঠিক আছে। এবং শেখ হাসিনার জন্য জান্নাতের মতো, এখন মোরগ পোলাও খাইতেছে, ইলিশ পোলাও খাইতেছে, ঠিক আছে। তো এটা এই যে দেখেন, যে তার মানে তারা জাহান্নামের রাস্তাটা ধরছে, আর এটার অনুভূতি হচ্ছে জান্নাতের মতো। এই জন্য যারা মুমিন না, যারা আল্লাহ ভীরু না, তারা পৃথিবীতে জান্নাতের মতো করে বসবাস করে, শেখ হাসিনার মতো করে। আর যারা যারা কষ্টকর, যারা জান্নাতের দিকেই ধাবিত হয়, তারা ধরেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো, যে জীবনের শেষ মুহূর্তে সে কারাগারে ছিল, ঠিক আছে। ওনার বিচার আচার নিয়ে কমেন্ট করতে চাচ্ছি না, উনি তো একজন দেশ বরণ্য একজন আলেম, ঠিক আছে, আরো অনেকেই আছে। তার মানে ওনারা শেষ বয়সে অনেক কষ্ট করে গেছে। তো এই জন্যই বলে তো, এবং এটার সাথে কিন্তু আমাদের পড়াশোনার সাথে মিল আছে, যে এখন আমরা যে বর্তমান যে জার্নিটা, এটার সাথেও কিন্তু আমাদের মিল আছে, ঠিক আছে, যে আমরা এখন পড়াশোনা করাটা আসলেই জাহান্নামের মতো, ঠিক আছে। কিন্তু এটার উদ্দেশ্যটা কিন্তু ভালো, আপনি পড়াশোনা করলে ভালো চাকরি পাবেন ইনশাল্লাহ, একদম এটা মাস্ট। আর যদি ওই যে বললেন যে দ্য রোড টু হেল, মানে জাহান্নামে যাওয়ার রাস্তাটা ফিলস লাইক হ্যাভেন, একদম জান্নাতের মতো। দেখবেন এটাই, যে আপনি ইউটিউবের মধ্যে থাকলে ভালোই লাগে, তবে ইউটিউব থেকে বের হয়ে গেলে, যখন আপনি রাতের বেলা মোবাইল রেখে দিবেন, তখন খারাপ লাগে, এটি অনেক টাইম চলে গেল। আচ্ছা, যাই হোক, আমাদের আজকের এটা গেল, আমাদের নতুন করে একটু স্লাইডের দিকে যাইতে হবে। তো এখন আমরা এর পরের স্লাইডগুলো একটু স্ক্রিনশট দিয়ে নেই। আপনারা একটু লাইনে থাকেন। তবে আপনার এখন বর্তমানে বা আমাদের সময়, ধরেন চাকরি পরীক্ষা, নিয়োগ টিয়োগ সবই হবে, নিয়োগ ব্যবস্থা তো ফিউর হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু এখন ধরেন যেগুলো কেমন আসে, তবে যেই হোক, যে আপনার আমাদের উচিত যে একটা ভালো প্রিপারেশন নেওয়া, বুঝছেন, ভালো প্রিপারেশন নিলে ইনশাল্লাহ ভালো কিছু সামনে অপেক্ষা করতেছে। আর রাজনৈতিক এসব বিষয়গুলো নিয়ে এত বেশি পরিমাণে মানে ভয় পাওয়ার কিছু নাই, বা এগুলা নিয়ে সচেতন, মানে আমি যেটা মনে করি, যে ইউটিউবে খবর টবর না দেখা আরো পত্রিকা পড়িয়েন। ইউটিউবে এখন বর্তমানে এই খবরগুলো আমাদেরকে অনেক ক্ষতি করে, এটা খুবই লস একটা প্রজেক্ট, যেটা আমি দেখলাম কদিন আগে। আমি এটা নিয়ে খুব চিন্তা লাইন ছিলাম। মনে হয় 3-4 মিনিট থাকে। আচ্ছা, এখন এরপরে কি আপনারা আপনারা যদি বলেন আজকে ইয়ে করা যায়, কারণ আমি ফ্রি আছি, এরপর কি নাস্তার টাইম দিয়ে আবার করা যায়, আর না হইলে ধরেন কালকে শুরু করি। কালকে করেন ভাই। আমরুদ ভাই, হ্যাঁ বলেন। তাহলে আমরা একটা কাজ করি, একটু একটু পিছন থেকে রিভিশন দিয়ে দেই, বুঝছেন, স্লাইড গুলা ধরে ধরে একটু রিভিশন দিয়ে দেই, যেহেতু আপনারা কালকের কথাই বলতেছেন।
হ্যাঁ, তাহলে স্লাইডগুলো ধরে ধরে রিভিশন দিয়ে দেয়। আমি চাইছিলাম যে নতুন স্লাইড ওপেন করব, আমার ওই ইয়াতে নাই তো, স্ক্রিনশট দেওয়া নাই তো, এই জন্য। ওই একজন বলতেছে আজকে করেন। ভাই করেন তাহলে। এনার্জি বেশি। আচ্ছা, এখানে ব্রিটিশ শাসনে আর এটা, বর্তমান হ্যাঁ বলেন, আমরা একবার একটু রিক্যাপ চাকরি করে পাইতে দিই। হবে তো। দেখেন একবার জাস্ট 5 মিনিট চুপ থাকেন, আমরা একবারে বলি। আমরা দেখলাম যে ইউরোপ থেকে পূর্ব দিকে আসা জলপথ আবিষ্কার করছে বার্থোলোমিও দিয়াজ 1487 সালে। খুব দ্রুত বলবো। এরপরে 1492 সালে কলম্বাস সে আমেরিকা আবিষ্কার করছে, এটা আমরা ছোটবেলা থেকে জানি। পরে দেখলাম যে ভাস্কো দা গামা 1498 সালে ভারতবর্ষে কালিকট বন্দরে সর্বপ্রথম আসেন। ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করছে ভাস্কো দা গামা। আর বার্থোলোমিও দিয়াজ সে করছে ইউরোপ থেকে পূর্ব দিকে আসার জলপথ আবিষ্কার। সে পর্তুগিজ নাবিক, তাদেরকে ফিরিঙ্গি বলা হয়তো। 1498 সালে কালিকট বন্দরে আসলো, বাংলায় আসছে 1516 সালে। আর ফার্সিরা সবার শেষে ভারতীয় উপমহাদেশে আসছে 1668 সালে। তবে বাংলায় সর্বশেষ যারা আসছে তারা হচ্ছে ড্যানিশ বা দিনেমার, তারা আসছে 1676 সালে। আর ফরাসিরা আসছে 1674 সালে। যদিও দিনেমাররা ভারতবর্ষে আগে আসছে, তবে সে বাংলায় একটু পরে আসছে, ফরাসিদের 2 বছর পরে আসছে। তো ভারতে সবার শেষে আসে কি ফরাসিরা। কুটি, ভারতের কুটি মানে তাদের যে বাণিজ্যিক যেই ইয়েগুলা, যেখানে তাদের ধরেন জিনিসপত্র থাকে এবং মালামাল থাকে, এগুলাকে কুটি বলা হয়। তো পর্তুগিজদের প্রথম কুটি হচ্ছে কোচিনে, আর বাংলায় হচ্ছে হুগলি। এরপরে ইংরেজদের ভারতের প্রথম কুটি হচ্ছে সুরাটে, আর ইংরেজদের প্রথম কুটি বাংলায় হরিহরপুরে 1633 সালে। ফার্সিদের প্রথম কুটি হচ্ছে সুরাটে, তাদের সাথে ইংরেজদের সাথে মিল আছে, কিন্তু বাংলায় ইংরেজদের ফার্সিদের প্রথম কুটি হচ্ছে চন্দনগড়, ইংরেজদের ছিল কিন্তু হরিহরপুরে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠিত হয়েছে 1600 সালে। 1800 জন বণিক ছিল